আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো। আজকে মূলত আমি এসএসসি 25-এর যে প্রাইভেট ব্যাচ ওপেন হচ্ছে, অর্থাৎ ক্লাস শুরু হচ্ছে আগামীকাল থেকে, যদিও তোমরা যে কোনো সময় ভর্তি হতে পারো। এই যে ব্যাচটা চলবে তার প্ল্যান কেমন, তার রুটিন কেমন হবে, আমরা সেপ্টেম্বর মাসে কোন কোন চ্যাপ্টারগুলো কভার করব এবং এসএসসি পর্যন্ত আমরা কিভাবে পড়ব, কি কি ইনক্লুড করা হচ্ছে, সব কিছু নিয়ে মূলত কথা বলবো। ব্যাচটা কত দিন পর্যন্ত রান করবে, কতগুলো অধ্যায় পড়ানো হবে, কতদিনের মধ্যে শেষ করা সম্ভব হবে, সব কিছু নিয়েই কথা বলবো। দ্যাট মিনস এসএসসি 25 বেসিক টু অ্যাডভান্স ব্যাচ প্ল্যান, সব কিছু নিয়ে চলো শুরু করছি। প্রথমে হচ্ছে ব্যাচ প্ল্যান। কি কি থাকছে ব্যাচটাতে? মূলত প্রথমত ক্লাস হবে সপ্তাহের 6 দিন, অর্থাৎ 3 দিন হবে ফিজিক্স এবং 3 দিন হবে কেমিস্ট্রি। ক্লাস শুরু হবে সন্ধ্যা 7টা থেকে। ক্লাস আলাদা ক্যামেরাতে রেকর্ড করা হবে, যেই রেকর্ডেড ফাইলগুলো তোমাদেরকে দেওয়া হবে। যদি কখনো ক্লাস মিস হয়ে যায় সেক্ষেত্রে তোমরা সেটা কভার করে নিতে পারবা। প্রতি সপ্তাহে একটা করে এক্সাম থাকবে, অর্থাৎ আমরা 3টা ফিজিক্স 3টা কেমিস্ট্রি করার পরে একটা করে এক্সাম থাকবে এবং প্রতি মাসে একটা করে মেগা এক্সাম থাকবে। এক্সামগুলোতে অংশগ্রহণ করা বাধ্যতামূলক। এক সপ্তাহে ফিজিক্সের ক্ষেত্রে এক সপ্তাহে আমরা একটা করে চ্যাপ্টার কভার করব, যার অর্থ হচ্ছে প্রতি মাসে 4টা চ্যাপ্টার কভার হবে। আমরা এই ব্যাচে এমসিকিউ, সৃজনশীল এবং বেসিক টু অ্যাডভান্স সব কিছুই আসলে পড়ব, সব কিছুই আমরা জানব। যেহেতু এক সপ্তাহে একটা করে চ্যাপ্টার কভার হবে, এক মাসে 4টা, তাহলে 3 বা 3.5 মাসের মধ্যেই আমাদের পুরো কোর্স কমপ্লিট হবে শুধু ফিজিক্সের জন্য। কেমিস্ট্রিতে প্রথম মাসেই 5টার মতো চ্যাপ্টার কভার করা সম্ভব হবে। প্রশ্ন আসতে পারে ক্লাসের লেন্থ কতক্ষণ থাকবে। যেহেতু আমরা টপিক কভার করব, সুতরাং ক্লাসের লেন্থ বিভিন্ন দিন বিভিন্ন রকম হতে পারে। যেদিন টপিক বেশি থাকবে, ইম্পর্টেন্ট টপিক থাকবে, তখন ক্লাসের লেন্থটা বাড়বে। তবে আমার যতটুকু মনে হয়, যদি আমরা একটা চ্যাপ্টার ফিজিক্সের ক্ষেত্রে এমসিকিউ, সৃজনশীল, বেসিক সব কিছু কভার করতে চাই, সেই ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই একটা ক্লাস 2.5 ঘন্টার মতো হয়ে যাবে বা 2 ঘন্টার মতো অ্যাটলিস্ট হবে। তার নিচে আসলে সম্ভব নয়। এখন শেষ সময়ে তোমাদেরকে একটু পরিশ্রম তো করতেই হবে। তোমাদের এই ব্যাচটিতে তোমাদের পরীক্ষার প্রতি খুব গুরুত্ব দেওয়া হচ্ছে এবং এই 3 মাসের মধ্যে তোমাদের ফিজিক্স বা 3.5 মাসের মধ্যে ফিজিক্স 2 মাস গেলেই ফিজিক্স কেমিস্ট্রিতে 85 বা 90 পাওয়ার মতো যোগ্যতা চলে আসবে তোমাদের। 3 মাস বা 3.5 মাস পড়ার পরে তোমরা 95 প্লাস নাম্বার আসবে। এটা আসলে ব্যাচ, এটা 1 মাস পর পরে তোমাদেরকে ব্যাচটাতে নতুন করে জয়েন করতে হবে। ব্যাচে এবার প্র্যাকটিস শিটও তোমাদেরকে দেওয়া হচ্ছে, তোমার প্র্যাকটিস শিট থেকে আসলে সেগুলো প্র্যাকটিসও করে নিতে পারবা। এছাড়াও প্রতি মাসে 2টা করে কিউএনএ সেশন, অর্থাৎ তোমাদের যে পড়তে গিয়ে যে প্রবলেমগুলো হচ্ছে, তোমার প্রতি মাসে আমার সাথে সরাসরি কথা বলে সেটাকে সলভ করে নিতে পারবা। সেটা আমরা জুমে করব কিউএনএ সেশন, তোমাদের সমস্যাগুলো সেখানে আসলে সলভ করা হবে। তো এটা মোটামুটিভাবে প্ল্যান। এছাড়া তো অনেকগুলো ফিচার রয়েছেই, সেগুলো ডেসক্রিপশনে যাও, কমেন্ট সেকশনে যাও, সব কিছু আসলে পেয়ে যাবে। মূল কথা হচ্ছে যে আমরা 3 বা 3.5 মাসের মধ্যে ডিসেম্বরের আগেই আমরা পুরো কোর্স শেষ করব। জানুয়ারি মাসে মেগা এক্সাম হবে, সম্পূর্ণটাই তোমাদেরকে পরীক্ষা নেওয়া হবে, সেটা আলাদাভাবে। এবং 1.5 মাস পরে ম্যাথ, হায়ার ম্যাথ আসবে। তাহলে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, হায়ার ম্যাথ 4টা সাবজেক্ট আমি তোমাদেরকে পড়িয়ে দিচ্ছি। বায়োলজি যারা পড়তে চাও, 2024 সালের ভিডিও আছে, তারা নিয়ে পড়তে পারো। তাহলে মোট 5টা সাবজেক্ট এই 4 মাসে কভার করা সম্ভব। জানুয়ারি মাস পুরোটাই তোমরা পরীক্ষা দেবে এবং তোমরা ফাইনাল পরীক্ষার জন্য, এসএসসি পরীক্ষার জন্য সম্পূর্ণরূপে প্রিপেয়ার্ড হয়ে যাবে। আমি যখন আমি এটা রিভিশন ব্যাচ কিন্তু বলছি না, আমি কি বলেছি, বেসিক টু অ্যাডভান্স। তার মানে এখানে রিভিশনের মতো করে কিন্তু পড়ানো হবে না, তোমাদেরকে আসলে প্রত্যেকটা টপিক খুব ভালোভাবে এবং গভীরভাবেই শেখানো হবে। আমার কাছে স্টুডেন্টরা যেই কারণে ভর্তি হয়, সেটার কারণ হচ্ছে রিয়েল এক্সাম্পল পাই, যে এই যে আমরা ফিজিক্সটা পড়ছি বা কেমিস্ট্রিটা পড়ছি, এটা জীবনের কোন জায়গায় কাজে লাগছে। আমি ঠিক একইভাবেই পড়াবো। তোমাদেরকে কিছু উদাহরণ দেই যে এই ব্যাচটার নাম কেন বেসিক টু অ্যাডভান্স লেখা হয়েছে বা যেভাবে পড়ানো হবে রিয়েল লাইফ এক্সাম্পল দিয়েই পড়ানো হবে। তো রিয়েল লাইফ এক্সাম্পল কেমন? দেখো, আমি আজ পর্যন্ত কখনো
কোনো স্টুডেন্টকে এটা বলতে শুনি নাই কেমিস্ট্রির ক্ষেত্রে যে স্যার আমরা তো কেমিস্ট্রিতে পড়ছি অণু পরমাণু, এরা চোখে দেখা যায় না, এদেরকে চোখে দেখা যায় না, কিন্তু যখন পর্যায় সারণীতে যাচ্ছি তখন অণু পরমাণুর ভর কোনোটা আমরা বলছি 235 গ্রাম, কোনোটা 23 গ্রাম, 50 গ্রাম, 75 গ্রাম, 95 গ্রাম, তো আবার 235 গ্রাম, 40 গ্রাম সবই আছে। তাহলে 235 গ্রাম মানে কি 1 কেজির 4/1 ভাগ। তাহলে 1 কেজির 4/1 ভাগ সেটাকে চোখে দেখা যায় না কেন? এইরকম কখনোই কোনো প্রশ্ন বাচ্চারা করে না। আমার খুব অবাক লাগে যে এই বাচ্চাগুলো এক লাইনে আগের পৃষ্ঠাতেই পড়ে আসে যে অণু পরমাণুকে কখনোই চোখে দেখা যায় না, পরের পৃষ্ঠে সোডিয়ামের ভর পড়তেছে 23, ইউরেনিয়ামের ভর পড়তেছে 235, কিন্তু এরা জিজ্ঞাসাই করে না যে ভর এত বেশি তাহলে চোখে দেখা যাবে না কেন। এটা একটা। আবার ফিজিক্সের ক্ষেত্রে এই যে আমরা ইকুয়েশনগুলো ডিফাইন করছি, হ্যাঁ, আবার আপেক্ষিক পারমাণবিক ভরের একটা ব্যাপার কেমিস্ট্রির ক্ষেত্রে দেখা যায় যে আপেক্ষিক পারমাণবিক ভর কেন বের করি আমরা। আমি স্টুডেন্টকে প্রশ্ন করি যে দেখো আমরা তো একটা পরমাণুর ভর জানছি, ভর খুব ছোট, কিন্তু আমরা তো সেটা জানি, পর্যায় সারণীতে হয়তো লেখাও আছে বা আমরা পাবো, তাহলে আপেক্ষিক পারমাণবিক ভর নতুন করে একটা টপিক নিয়ে আসার মানে কেন, এর কারণটা কি? তোমরা হয়তো বুঝতেও পারছো না যে আমি এগুলো কেন বলছি। আমি এর আগের ব্যাচে যারা ছিল তাদেরকে বলেছিলাম যে আপেক্ষিক পারমাণবিক ভর মূলত এই কারণে নিয়ে আসা হয়েছে, কারণ সেখানে আমরা একটা কঠিন সংখ্যা এবং একটা সহজ সংখ্যা মনে রেখে বাকি সবগুলো পরমাণুর এক্স্যাক্ট ভর, আমরা যেটা আপেক্ষিক পারমাণবিক ভর 23 গ্রাম বলছি বা 235 গ্রাম বলছি, এটা তো আসলে তাদের সত্যিকার পারমাণবিক ভর না, তাদেরকে চোখে দেখা যায় না, তাহলে তাদের ভর অনেক কম এবং সেই ভরটা আলটিমেটলি মুখস্থ রাখাই সম্ভব না, এটা অসম্ভব। সেই জন্য আপেক্ষিক পারমাণবিক ভরের টপিকটা নিয়ে আসা হয়েছে, যেন আমরা একটা পদ্ধতির মাধ্যমে ওই কঠিন সংখ্যাটা মনে না রেখে একটা পদ্ধতি দিয়ে ওই কঠিন সংখ্যাটা বের করতে পারি। আমার কাছে এই কারণেই মূলত বাচ্চারা পড়তে চায় যে এক্স্যাক্ট কারণটা কি এগুলোর, এই ব্যাপারগুলো আমি জানানোর চেষ্টা করি। আবার ফিজিক্সের ক্ষেত্রে এই যে আমরা এত ইকুয়েশন বের করি, কাজের ইকুয়েশন বের করছি কেন? তোমাদের মনে কি প্রশ্ন আসে না? দেখো এইটা তো বোঝানো সম্ভব যে আমরা এস ইকুয়াল, কালোর মধ্যে কালো দিয়ে লিখছি না, এটা বোঝানো সম্ভব যে আমরা এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এই ইকুয়েশন দিয়ে কী করা হয়, যে কেউ বলবে যে কোনো একটা গাড়ি হয়তো চলছে এবং সেই গাড়িটা কত দূরত্ব অতিক্রম করবে, অর্থাৎ কোনো একটা নির্দিষ্ট সময় যাবৎ চললে, একটা নির্দিষ্ট সময় ধরে চললে সে কত দূরত্ব অতিক্রম করবে সেটা বের করা যায়। আমি যদি বলি যে এই যে কাজের ইকুয়েশন ডাব্লিউ ইকুয়াল এফ এস, এটা কেন বের করা হয়, এটা কোথায় কাজে লাগছে? বলবে যে কোনো একটা মানুষ কত কাজ করছে সেটা জানার জন্য। আমার কথা হচ্ছে কেন কেন এটা কেন বের করছে, রিয়েল লাইফের এক্সাম্পলটা কোথায়? এটার দুইভাবে ব্যাখ্যা রয়েছে। দেখো, একটা হচ্ছে যে সাপোজ এটা একটা গাড়ি চলছে, গাড়ি চলার মেকানিজমটা কি? গাড়ি চলার মেকানিজম হচ্ছে এই গাড়ির ইঞ্জিন গাড়িকে বল প্রয়োগ করছে এবং গাড়ি এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে, দ্যাট মিনস সরণ হচ্ছে, দ্যাট মিনস গাড়ি কি করছে, কাজ করছে, রাইট? এই গাড়ির ইঞ্জিন গাড়িকে বল প্রয়োগ করছে, গাড়ি এক জায়গাতে আরেক জায়গায় যাচ্ছে, দ্যাট মিনস কাজ হচ্ছে, ভালো। কিন্তু এটা দরকার কি ছিল? দরকার এই জন্য ছিল যে এই যে কাজটা হচ্ছে এটা কি এমনিই হচ্ছে, নাকি তার জন্য রাসায়নিক পদার্থ দরকার হয়েছে? রাসায়নিক পদার্থ দরকার হয়েছে বা রাসায়নিক তেল দরকার হয়েছে। রাসায়নিক পদার্থ পেট্রোল হতে পারে, ডিজেল হতে পারে, যে কোনো কিছু হতে পারে। এই রাসায়নিক পদার্থ কি এমনিই তৈরি হয়েছে? না। এমনি তৈরি হয়েছে না, তৈরি এমনি হয়েছে, কিন্তু পাওয়া যায় কি এমনি? ভূগর্ভস্থ ঠিক আছে, মাটির নিচে এমনি তৈরি হয়েছে, কিন্তু এমনি কি তুমি পাও নাকি কিনতে হয়? কিনতে হয়। তাহলে তার মূল্য নির্ধারণ করবা কিভাবে? 1 লিটার তেলের মূল্য এত, এটা মূল্য, এই মূল্য নির্ধারণ করবা কিভাবে? হ্যাঁ, তুমি বলবা হ্যাঁ ওই খরচ উঠাতে কত হচ্ছে, সেটা তো ঠিক আছে, কিন্তু উঠিয়ে কি ঘরের মধ্যে তুমি রেখে দিবা নাকি গাড়ি চালাবা? গাড়ি চালাবা। তাহলে দেখতে হবে ওই পরিমাণ তেল দিয়ে একটা গাড়ি কতটুকু পথ যাচ্ছে, ওই পরিমাণ তেল একটা ইঞ্জিনকে কত বল প্রয়োগ করতে পারছে এবং ইঞ্জিনটা কতটুকু সরণ হচ্ছে, এই হিসাব করে তার সাথে রিলেট করে তেলের মূল্য নির্ধারণ করা হয়। এটাই তো স্বাভাবিক। তুমি কোথাও কাজ করছো,
তুমি কেমন কাজ করতে পারো তার উপরেই তো মূল্য নির্ধারণ করা হবে। তো তুমি কেমন কাজ করো এটা না জেনে মূল্য নির্ধারণ করবে কিভাবে? একই রকম মানুষের ক্ষেত্রেও এটা হয়। মানুষের ক্ষেত্রেও বলা হয় যে তুমি একটা বস্তুকে এখান থেকে বল প্রয়োগ করে এখানে নিয়ে যাচ্ছ। এখানে নিয়ে যাচ্ছ, তুমি একটা বল প্রয়োগ করেছো, কিছু পরিমাণ সরণ ঘটিয়েছো, তুমি কাজ করেছো। এখন প্রশ্ন হচ্ছে তুমি কাজটা করছো গাড়ির ক্ষেত্রে বুঝলাম, তো এটার ক্ষেত্রে কোথায় কাজে লাগছে? এটার ক্ষেত্রে এখানে কাজে লাগছে। এই যে তুমি কাজটা করছো, আমরা জানি আমরা আর একটা কথা কি বলি, শক্তি এবং কাজ ইকুয়াল, তাই না? তো শক্তি থাকলেই কাজ করতে পারবে। কোন শক্তি জানো মানুষের জন্য? মানুষের জন্য হচ্ছে খাদ্য শক্তি। তুমি তোমার দেহের মধ্যে থাকা রাসায়নিক শক্তি বা খাবার থেকে যে শক্তিটা পাচ্ছ, সেই শক্তি দিয়েই তো বল প্রয়োগ করে সরণ ঘটাচ্ছ। আবার শক্তির সংরক্ষণশীলতা বলছে যে শক্তির সৃষ্টি বা ধ্বংস নেই, শুধুমাত্র এক রূপ থেকে অন্য রূপে পরিবর্তিত হতে পারে। যার অর্থ হচ্ছে তোমার দেহের খাদ্য শক্তি ওই জায়গায় গতিশক্তিতে বা কাজ করছে, একটা গাড়িকে বল প্রয়োগ করে সরণ ঘটাচ্ছে। তাহলে তোমার দেহের মধ্যে শক্তি কি হচ্ছে? ক্ষয় হচ্ছে, শক্তি আস্তে আস্তে শেষ হচ্ছে। তাহলে কি পরিমাণ শক্তি শেষ হচ্ছে কিভাবে বুঝবা? তুমি কি পরিমাণ কাজ করেছো সেখান থেকেই তো বোঝা যাবে যে কি পরিমাণ শক্তি আসলে ক্ষয় হচ্ছে। তাহলে তোমাকে ওই কাজের পার্সপেক্টিভে কি পরিমাণ খাদ্য গ্রহণ করতে হবে, তাছাড়া কেমনে বোঝা যাবে যে তুমি কি খাবার খাবার কি পরিমাণ খাবা? তুমি যদি একজন নিউট্রিশনের কাছে যাও, পুষ্টিবিদের কাছে যাও, সে তোমাকে কি বলবে আপনি কি করেন? যদি বলো যে আমি আদিব স্যারের মতো সবসময় বসে থাকি, হ্যাঁ, এত কুমড়ো পটাশ হয়েছি, তাহলে তোমার জন্য একটা খাদ্য তালিকা হবে। আর কেউ যদি বলে আমি সারাদিন ফুটবল খেলি, তাহলে তার জন্য এক ধরনের খাদ্য তালিকা হবে। তার মানে কি, যে ফুটবল খেলে সে প্রতিনিয়ত প্রতি মিনিটে দেহকে বল প্রয়োগ করছে এবং দেহের সরণ ঘটাচ্ছে, তার মানে সে বেশি পরিমাণ কাজ করছে, তাহলে বেশি পরিমাণ শক্তি খরচ করছে, তাহলে বেশি পরিমাণ খাবার গ্রহণ করতে হবে। তাহলে বেশি পরিমাণ খাবার কি পরিমাণ খাবার? ফিজিক্সে কি বেশি পরিমাণ বলে কোনো কথা আছে নাকি পরিমাণ বলতে হবে? পরিমাণ বলতে হবে। তো এই পরিমাণটা কিভাবে বুঝবা? তুমি কি পরিমাণ কাজ করছো এটা না বুঝলে তো কি পরিমাণ খাবার সেটা তো বুঝবা না। সেই জন্য মূলত কাজটা আগে ডিফাইন করে আসা হয়। এগুলোই হচ্ছে এক্সাক্ট কারণ বাচ্চারা এগুলো শিখবে না। দেখো এই যে কথাগুলো বললাম, এটা কি তোমাদের কাছে মনে হলো অনেক 2 ঘন্টা ধরে আমি ব্যাখ্যা দিয়েছি? না। তাহলে বেসিক এবং রিয়েল লাইফ এক্সাম্পল শিখতে 2 থেকে 3 মিনিট লাগে, 4 মিনিট লাগে। কিন্তু যদি একবার শিখে যাও ওই টপিকটা তোমাকে আর মুখস্থ করতে হয় না, তুমি নিজেই বুঝো আচ্ছা তাই তো। তুমি এখন নিজেই রিয়েলাইজ করা শুরু করবা যে হ্যাঁ, কাজের ইকুয়েশন তো এফ ইকুয়াল এসি হওয়া দরকার। কারণ আমি যে সরণটা হচ্ছে, আমার যে কাজটা হচ্ছে, এটা বল প্রয়োগ করে সরণ ঘটাচ্ছি। তাহলে আমার যে শক্তিটা খরচ হচ্ছে সেটা কোথায় খরচ হচ্ছে? বল প্রয়োগ করে। শুধু কি বল না, তার সাথে সাথে কতটুকু সরণ গিয়েছে, কতটুকু গিয়েছে, বলটা কতক্ষণ যাবত, কতক্ষণ ধরে, কতটুকু পথ পর্যন্ত কাজ করছিল, সেটাও তো লাগবে। তবেই তো বোঝা যাবে আমি কি পরিমাণ কাজ করেছি। তখন তুমি নিজেই বলবো আচ্ছা, তাহলে ডাব্লিউ ইকুয়াল এফ এসি তো হওয়া দরকার, তাছাড়া আর কি হবে, তাই না? একইভাবে গতিশক্তির ইকুয়েশন ইকে ইকুয়াল হাফ এম ভি স্কোয়ার না? এখানে বলতে পারো যে এটা ইকুয়েশন কেন এমন। এখন তুমি চিন্তা করো কেন এমন। ধরো যে একটা বস্তুকে তুমি বেগ প্রদান করছো, একটা বস্তুর ভর 2 কেজি, একটা বস্তুর ভর 10 কেজি। তাহলে 2 কেজিকে একই বেগ দিতে যে পরিমাণ শক্তির দরকার হবে, 10 কেজিকে ওই একই পরিমাণ বেগ দিতে কি সেই পরিমাণ শক্তির দরকার হবে নাকি বেশি হবে? বেশি হবে। সেই জন্য তো এম ভি স্কোয়ার, এম এবং ভি দুটাকেই রাখা হয়েছে, যে একই পরিমাণ বেগ দুইটা আলাদা আলাদা একটা বস্তুকে দিলেও কাজ যে একই হবে বা একই পরিমাণ শক্তি দিতে হবে তা না। ভর বেশি হলে শক্তি বেশি লাগবে, ভর কম হলে শক্তি কম লাগবে ওই একই পরিমাণ বেগের জন্য। একটা সাইকেলকে 2 মিটার/সেকেন্ড বেগ দাও, একটা ট্রাককে 2 মিটার/সেকেন্ড বেগ দাও, একই পরিমাণ ধাক্কা দিয়ে হবে না। এক জায়গায় ধাক্কার পরিমাণ, দ্যাট মিনস তোমার কাজের বা শক্তির পরিমাণ বেশি দিতে হবে। সুতরাং এমটাকে ইনক্লুড করা হয়েছে। এখন ভি স্কোয়ার কেন এসেছে সেগুলো তো আস্তে আস্তে আমরা সলভ করি, বাট প্রিলিমিনারি স্টেজে যে এম এবং ভিটাই যে এখানে যুক্ত এবং এখানে এফ এসি যুক্তিযুক্ত, এই ব্যাপারটা বোঝাটাও খুব বড় ব্যাপার। আমি যখন কোনো একটা ব্যাচকে নাম দিই, বেসিক টু মাস্টার, বেসিক টু অ্যাডভান্স, সেখানে এই ছোট ছোট কথাগুলো বলা হয় যেন তোমরা বাস্তবিক জীবনের সাথে এগুলোর সম্পর্ক কি তোমরা যেন এটা রিয়েলাইজ করতে পারো যে হ্যাঁ আসলেই তো তাই, এইরকমই তো হওয়া উচিত। যখন একটা স্টুডেন্ট কোনো একটা টপিক পড়ে এটা বলতে পারে যে এটাই তো হওয়া উচিত, কি হবে আবার, তার মানে হচ্ছে ও টপিকের ভেতরে যেতে পেরেছে।
তোমরা যদি কম ভাষায় শিখতে চাও তাহলে তোমরা ওই কম কম জায়গাতেই যেতে পারবা, উচ্চ লেভেলে যাওয়াটা কষ্ট হয়ে যাবে। আসলে একটা টপিক এসেছে, তোমরা সেটাকে ভেতর থেকে শেখার চেষ্টা করো। এটা শিখবা না তোমরা যে কেন ইকুয়েশনটা এমন, এই প্রশ্ন আসে না কখনো মাথায়, যে কেন ফিজিক্সের ক্ষেত্রে এটা বলা হচ্ছে, কেন কেমিস্ট্রির ক্ষেত্রে এটা বলা হয়, একবার বলা হয় চোখে দেখা যায় না, আর একবার ভর লেখে 235 গ্রাম, এটা কি? তো এই যে ব্যাপারগুলো, আমি চাই যে তোমরা এই ব্যাপারগুলো শেখো। যাই হোক, অনেক কথা বলেছি। তোমরা চাইলেই আমার ব্যাচটিতে জয়েন করতে পারো, ডেসক্রিপশনে কমেন্ট সেকশনে সব কিছু পেয়ে যাবে। আমি এতটুকু আশ্বস্ত করতে পারি, যদি তোমরা আমার সাথে সাথে পড়তে পারো, চলতে পারো, তাহলে রেজাল্ট খুব ভালো হবে এবং তার সাথে সাথে তোমরা শিখতেও পারবা। তোমাদের যারা আগের ছিল, বড় ভাই ছিল, তাদের সাথেও কথা বলে দেখতে পারো। কারণ পড়বা, সময় হাতে কম, ভুল সিদ্ধান্ত কেন নিবা, তাই না? সিদ্ধান্ত নাও, মানুষের থেকে শোনো, তোমাদের বড় ভাই যারা ছিল তাদের থেকে শোনো, শুনে তারপরে তোমার সিদ্ধান্ত নাও। ভালো থেকো তোমরা সবাই, আল্লাহ হাফিজ।